গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বৈশ্বিক হরতাল। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন। চট্টগ্রামে ওয়াসার পানিতে বেড়েছে লবণাক্ততা, বিশুদ্ধ খাবার পানির সংকট। এবং নেত্রকোনায় সামাজিক বনায়নে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ, হুমকির মুখে জীববৈচিত্র্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ সারা বিশ্বে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা এমন ব্যানারে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যার প্রতিবাদে সরব পুরো বিশ্ব। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব শহরে ডাকা হয়েছে প্রতিবাদ সমাবেশ। বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। বৈশ্বিক এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল 4টায় বিক্ষোভ সমাবেশ হবে। প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনগুলো। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে 8 এপ্রিল সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কালো কাপড় বেঁধে অবস্থান ও দুপুরে প্রতিবাদী মিছিলের ঘোষণা দিয়েছে। এদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় লাখো ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে আজ বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্রনেতারা। বৈশ্বিক এই হরতালে সংহতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন। সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সহ পুরো পৃথিবীর শিক্ষার্থীরা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছি। আপনারা সবাই সংহতি জানাবেন। এক ভাই যখন আক্রান্ত হবে তখন আর এক ভাই তাকে সহযোগিতা করবে, কিন্তু সেটি না করে তারা ইসরায়েলের সাথে আঘাত করে চলছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে রোববার রাতে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা সহ ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে 40 থেকে কিলোমিটার বেগে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া ও ঝড় বয়ে যায়। ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে হয় বজ্রসহ বৃষ্টিও। কোথাও হালকা আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। হঠাৎ করে ঝড় হওয়ায় বিপাকে পড়েন পথচারীরা। চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে বেড়েছে লবণাক্ততা। জোয়ারের পানি কর্ণফুলী হয়ে হালদা নদীতে প্রবেশ করায় ওয়াসার পানিতে লবণাক্ততা তৈরি হয়েছে। ফলে নগরবাসীর কাছে সুপেয় পানির সরবরাহে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে ওয়াসার পানির দৈনিক চাহিদা 58 কোটি লিটার। 4টি শোধনাগার প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে প্রায় 46 থেকে 47 কোটি লিটার পানি। হালদা নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মহড়া পানি শোধনাগার প্রকল্পের উৎস থেকে পানি সংগ্রহ কমিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এই শোধনাগার থেকে দৈনিক 3 কোটি লিটার পানি কম পাচ্ছে ওয়াসা। ফলে নগর জুড়ে তৈরি হয়েছে হাহাকার। নিয়মিত এটা সাফার করতেছি, তার মধ্যে আমরা মাসে মাসে বিল দিচ্ছি, তার মধ্যে আমরা আবার এখন জারের পানি খাচ্ছি। বাইরে থেকে কিনে আনতে হয়, আমাদের অনেক সমস্যা, ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়, কারণ সবসময় তো আর রান্নাবান্নার জন্য কিনে খাওয়া যায় না।
ওয়াসা বলছে বৃষ্টি কম হওয়ায় কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়া কমিয়েছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। উজানের পানি কমে যাওয়ায় কর্ণফুলীর জোয়ারের পানি হালদায় প্রবেশ করছে। এতে মহড়া পানি শোধনাগার প্রকল্পে লবণাক্ত পানি পরিশোধন করতে হচ্ছে। হালদা থেকে সংগ্রহ করা প্রতি লিটার পানিতে পাওয়া যাচ্ছে 600 মিলিগ্রাম লবণ, পরিশোধনের পর থাকছে 250 মিলিগ্রাম। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি পাচ্ছে বলে জানান চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য লবণাক্ত পানি ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা রিকমেন্ডেশনস লেভেল ঠিক করে দিয়েছেন আর কি। তো এর চেয়ে যদি বেশি মাত্রাতিরিক্ত লবণ আমরা যদি কনজিউম করি, তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের একটা এফেক্ট হয়। তাহলে ভেরি কেয়ারফুল থাকতে হবে। যাদের হাই প্রেশার আছে, যাদের কিডনি প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদেরকে ভেরি কেয়ারফুলি এই লবণাক্ত পানি থেকে পরিহার থাকা। হালদার যে পয়েন্ট থেকে ওয়াসার পানি উত্তোলন করে সেখানে লবণাক্ত বেশি হওয়ায় জোয়ারের সময় পানি উত্তোলন বন্ধ রাখা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। আমাদের যে মহড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা, সেটা আপনার কর্ণফুলী এবং হালদার কনফ্লুয়েন্স থেকে 0.5 কিলোমিটার দূরে। তো এটা খুব সহজেই আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ওখানে চলে আসে। তো যার ফলে আমাদের স্যালাইনিটি, ওই প্ল্যান্টের স্যালাইনিটি বেড়ে যায়। প্রতি বছরই প্রায় মার্চ, এপ্রিল, মে মাসে এইভাবে চলে। তো আমরা এই কারণে পার্মানেন্ট একটা সলিউশনে চলে যেতে যাচ্ছি। চট্টগ্রাম ওয়াসার বর্তমান আবাসিক গ্রাহক ৭৮,৫৪৪টি, বাণিজ্যিক সংযোগ আছে ৭,৭৬৭টি। প্রায় ১,২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ করলেও প্রতিদিন পানির ঘাটতি থাকছে ১২ থেকে ১৫ কোটি লিটার। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাহাড়ি টিলায় একসময় ছিল দেশীয় গাছপালা, বন্যপ্রাণী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান। কিন্তু এখন সবুজ বন উজাড় হয়ে জায়গা দখল করেছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। পরিবেশবিদরা বলছেন এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে প্রকৃতির ভারসাম্য। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একসময় এই পাহাড়ে ছিল বাঘ, হরিণ, বানর, সাপ ও নানা প্রজাতির দেশীয় পশু পাখি। কিন্তু সামাজিক বনায়নের আওতায় কলমাকান্দা ও দুর্গাপুরের ছোট ছোট টিলায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের আধিপত্যে প্রাণীরা হারিয়েছে তাদের আবাস। পাখির কোলাহল মুখর বনভূমি আজ প্রায় নিঃশব্দ। ইউক্যালিপটাস ও আকাশমণি মাটির গভীর থেকে পানি শোষণ করায় আশপাশের মাটি শুকিয়ে যাচ্ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রকৃতির যে ভারসাম্য আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো ফলন তো আমরা বেচা খাইতাম, এখন তো এই জিনিসগুলো নাই। প্রাকৃতিক বন তৈরি করলে আবার আমরা সেই আগের পরিবেশ ফিরে পাবো। বনজ এবং বনজ গাছ রোপণ করার ফলে একদিক দিয়ে যেমন আর্থিকভাবে লাভবান হয়ে যায়, অন্যদিক দিয়ে পুষ্টির চাহিদাও পূরণ হয়। পরিবেশবিদরা বলছেন দ্রুত পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে নেত্রকোনার সবুজ পাহাড় ধূসর মরুভূমিতে পরিণত হবে। পাহাড়ি এলাকা থেকে শত শত পশু পাখি সীমান্তের দিকে চলে যাচ্ছে বা অন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাচ্ছে। এদিকে বনের আগের অবস্থা ফিরিয়ে আনতে ওষুধি ও ফলজ গাছ রোপণের কথা বলছে স্থানীয় বন বিভাগ। শেষ সময় খাদ্য সংকটে জাম গাছ, পাতা, কচি পাতা বানরের প্রিয় খাবার হয়ে থাকে। খাদ্য সংকটে এই ধরনের গাছগুলো আমাদের বনাঞ্চলে লাগানো হচ্ছে। এছাড়া ইউক্যালিপটাস ও আকাশমণি রোপণ বন্ধে ব্যবস্থা এবং দেশীয় বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করার কথা জানান জেলা প্রশাসক। টিলার প্রকৃতি বুঝে বনজ গাছ রোপণের আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা এটা বন বিভাগের সাথে কথা বলে আমরা দেখব যেটাকে আসলে কোন পর্যায়ে কোন বন সৃজন করা যেতে পারে। এলাকাবাসী ও সংশ্লিষ্টরা বলছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি শুল্ক কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউএসটিআর বরাবর চিঠি দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৪৮ ঘণ্টার মধ্যে এই দুটি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর বিদ্যমান শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে চিন্তা করছে। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে। এই নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। অফিশিয়াল রেগুলেটরি অনেক রকম
সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীদের এগুলির সম্মুখীন না হয়। পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা বলেন, পুনর্মূল্যায়ন করা হবে মার্কিন পণ্যের উপর বিদ্যমান শুল্ক। যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীরা বলেন, শুল্ক আরোপের পর সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট। বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউএসটিআর বরাবর শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে 2টি চিঠি দেওয়া হবে। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। সব ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ দেখা হবে বলেও জানান তিনি। কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আজ সকাল 11টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি শহীদ মিনারে এসে কথা না বললে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার আলটিমেটাম দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। 2 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে এই আলটিমেটাম দেন সংগঠনের সভাপতি ফয়জুল আলম সবুজ। এ সময় 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত নিরপরাধ জেলবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও 2 দফা দাবিতে উল্লেখ করা হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সংস্কারে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে 4র্থ ও 5ম কিস্তির ঋণ ছাড়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলসো উইল ট্রাই টু অ্যাগ্রি। শরীয়তপুরে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা বাড়তি ভাড়ার কারণে পড়েছেন ভোগান্তিতে। যাত্রীরা জানায়, শরীয়তপুর থেকে ঢাকায় নির্ধারিত বাস ভাড়া ছিল 250 টাকা, কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে 400 টাকা। এই নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাস মালিক পক্ষের লোকজন। ফলে যাত্রী সাধারণকে পড়তে হয় ভোগান্তিতে। তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করেছেন শরীয়তপুর জেলা বাস মালিক সমিতি। বাস সংকট ও যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এ ধরনের সমস্যা হয়েছে বলে জানান তারা। গাড়ি কিন্তু এখানে অনেকগুলা মানুষ, এই জায়গায় হাজার হাজার, কিন্তু এখানে কোনো কন্ট্রাক্টর, এখানে কোনো বাস ড্রাইভার, ওনারা দুর্ব্যবহার করতেছে। 400 টাকা 500 টাকা ভাড়া দিতে হইব, বললাম 250 টাকা ভাড়া দিতে চলে গেছে। উনি বলে ওনাদের পোষাইব না, ওই জায়গা থেকে খালি আসতে হবে। 2.5 ঘন্টা দাঁড়ায় আসছি, নিগেল ভাড়া যেটা সেটাই নিব, কেন 400 টাকা ভাড়া চাচ্ছে? 200 টাকার উপরে ভাড়া নাই, এখানে আমরা 250 করে ভাড়া দিচ্ছি। 250 টাকার ভাড়া আমরা 300 করে দিতে আসি। সবাই 800 টাকা দাঁড়াইছি, কিন্তু এরা 400 টাকা ছাড়বো না। রাজশাহীতে ট্রাকের সঙ্গে 2 বাসের সংঘর্ষে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় অর্ধশত। গেল রাত 12:30টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাস ছিটকে রাস্তার পাশে খাদে পানির মধ্যে উল্টে যায়। দুর্ঘটনায় নাসিম ও জুয়েল নামের 2 জন নিহত হয়। আহত হয় অর্ধশত জন। তাদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2টি বাসে প্রায় 90 জন যাত্রী ছিল। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াত ইসলামীর নেতা কর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা।
নীলফামারীর উত্তরা ইপিজেডের সোনিক কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে 2 শ্রমিক। গেল রাত 9টার দিকেই দুর্ঘটনা ঘটে। তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শ্রমিকরা হলেন নীলফামারী সদরের খায়রুল ইসলাম ও সৈয়দপুর উপজেলার রমজান আলী। চিকিৎসক জানায় তাদের শরীরের 70% অংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বৈশ্বিক হরতাল। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন। চট্টগ্রামে ওয়াসার পানিতে বেড়েছে লবণাক্ততা, বিশুদ্ধ খাবার পানির সংকট। এবং নেত্রকোনায় সামাজিক বনায়নে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ, হুমকির মুখে জীববৈচিত্র্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।